আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে, এখনো 2 সপ্তাহ হয়নি, কিন্তু এরই মধ্যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা ছিলেন, খুব পাওয়ারফুল উপদেষ্টা যারা ছিলেন, তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কাছে জমা পড়ছে। অলরেডি পড়েছে, আরও আসছে। এবং দুর্নীতি দমন কমিশনের একাধিক কর্মকর্তা এই কথা স্বীকার করেছেন যে এই অভিযোগের চেহারা দেখে তাদের মনে হচ্ছে এটা একটা রেকর্ড হতে যাচ্ছে। মানে এত বেশি অভিযোগ এত অল্প সময়ে এর আগে কোনো সরকারের বিরুদ্ধে আসেনি। মাত্র 1.5 বছরের জন্য তারা দায়িত্ব নিয়েছিলেন, মাত্র 1.5 বছর। এবং এই 1.5 বছরে ওই যে বলে না, গ্রামে একটা কথা আছে না, যে আজান দিয়ে দুর্নীতি করা, এরা এই আজান দিয়ে দুর্নীতিতে নেমে পড়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন, তারাই এই কাজ করেছেন। তো তারাই যদি এমন কাজ করেন, নিচের দিকে কি অবস্থা হয়েছে সবসময় মনে রাখবেন। সরকারের যারা মূল ব্যক্তি, যারা নাকি শীর্ষস্থানীয় লোক, তারা যদি নিজেরাই অপকর্মে লিপ্ত হন, তাহলে আপনি নিচের দিকে আর থামাতে পারবেন না। এখন উপরের দিকে যেটা হয়েছে বলে আমরা এরই মধ্যে খবর পাচ্ছি, নিচের দিকের প্রকৃত চেহারা যে কি সেটা জনগণ জানে। জনগণের শরীরের উপর দিয়ে গেছে সেই দুর্নীতিটা, চাপটা। কাজে মানুষ জানে কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসের নামেও একাধিক দুর্নীতির অভিযোগ এসেছে। কারা করেছে? তার যে গ্রামীণ টেলিকম, যেটা তাদের মূল আয়ের উৎস, গ্রামীণ টেলিকমের টাকা দিয়ে কিন্তু গ্রামীণের অন্য অনেক কিছু চলে। গ্রামীণ টেলিকম হলো এই যে আমরা যে গ্রামীণ ফোন ইউজ করি, এই গ্রামীণ ফোনের মাদার অর্গানাইজেশন। মানে প্রথম সরকারের কাছ থেকে লাইসেন্সটা নিয়েছে গ্রামীণ টেলিকম, তারপর সেটা পরিচালনার জন্য তারা গ্রামীণ ফোনকে, মানে আপনার এই নরওয়ের যে টেলিনর কোম্পানি আছে তাদেরকে দায়িত্ব দেয়, তারা ওখানে করে। এবং এর যা প্রফিট হয়, সেই প্রফিটের প্রায় 30-32% প্রফিট এই গ্রামীণ টেলিকম বসে বসে পায়। মানে তাদের কোনো লোকজন নাই, লোকজন সব টেলিনরের। এবং সেই টাকাটা 9-6 করা বলেন, যা কিছু করা বলেন, এখান থেকে ওখানে নেওয়া, ওইখান থেকে আরেক কোম্পানি করা, সেই কোম্পানি করা, নিজের নামে ট্রাস্ট করা। ডক্টর ইউনূস দেখবেন মাঝে মাঝে বলেন যে আমার কোনো অর্থ নাই, ওনার কোনো টাকা পয়সা নাই, ওনার নামে কিচ্ছু নাই, ব্যাংকে কিছু নাই, কিন্তু ওনার নামে একটা ট্রাস্ট আছে। ট্রাস্ট মানে একটা ট্রাস্ট গঠন করেছে, যে ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারকে লালন পালন করা। শুনেছেন কখন এরকম? এই ট্রাস্টে টাকাটা কোথেকে আসে? এবং এই ট্রাস্টের কেন করা হয়েছে? যে ট্রাস্ট করলে পর তার কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। এবং এই জন্য উনি এটাকে ট্রাস্ট করে রেখেছেন। এবং ওই ট্রাস্টের একমাত্র কাজ হলো উনি, ওনার পরিবার, মানে ওনার স্ত্রী, কন্যা, এদেরকে লালন পালন করা। এই হলো ট্রাস্টের কাজ। তার মানে ওনার কিছু থাকার দরকার নেই রে ভাই, ওনার বাকি জীবন তো ট্রাস্টই চালাবে। এই হলো ডক্টর ইউনূস। এবং সেখানে কি কি বলা হয়েছে, যে কিভাবে সেই গ্রামীণ একটা ট্রাস্ট করছে, করে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকমের টাকা অর্থ আত্মসাৎ করেছে, তার ডিটেল বিবরণ দিয়ে তারা কিন্তু দুদকের কাছে অভিযোগটা করেছে। এবং এর বাইরেও ডক্টর ইউনূস, মানে প্রধান উপদেষ্টা হিসেবে, উনি এই দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন, এমন অভিযোগও এই দুদকের কাছে উপস্থাপন করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল, যিনি একসময় খুবই একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন দেশে, টকশোতে কথা বলতেন, সরকারের সমালোচনা করতেন, অনেক হাসিনার সমালোচনা করেছেন, আবার উনি হাসিনার অনেক স্তুতিও করেছেন বিভিন্ন সময়। এই ডক্টর আসিফ নজরুল, যাকে দেখলে অনেকে মনে করতেন ন্যায় নীতির একদম প্রতিভূ, তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুদকের কাছে। এবং সেই অভিযোগগুলো বেসিক্যালি কী ধরনের? মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, এই সমস্ত দুর্নীতি। মানে অমুক একজন বিখ্যাত ব্যক্তি, মনে করেন তার নামে মামলা আছে, সেই মামলা তার জেলে যেতে হবে, তো ওনার হাজার হাজার কোটি টাকা আছে, উনি হয়তো ওখান থেকে কিছু কোটি টাকা তাকে দিয়ে দিলেন, বললেন যে আমাকে জামিন পাওয়ার ব্যবস্থা করে দেন। উনি ফোন করে জামিন পাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই ধরনের জামিন বাণিজ্য উনি করেছেন, মামলা বাণিজ্য করেছেন। আপনি দেখেন ওনারা বলেই কিন্তু এই আনিস আলমগীরের মতো লোক, সাংবাদিক, তারা কিন্তু জামিন পায়নি। আনিস আলমগীরের কী অপরাধ ছিল, কী অপরাধ ছিল? এবং ওনার যে নিম্ন আদালতের জামিন না পাওয়া, এই ব্যাপারে যে ডক্টর আসিফ নজরুলের ভূমিকা ছিল, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, আমার তো অন্ততপক্ষে নাই। কেন? সম্পূর্ণভাবে এইগুলি কি দুর্নীতি পর্যায়ে? এর হয়তো টাকা পয়সা পাওয়ার ব্যাপারে এখানে নাই, কিন্তু উনি যে কাজটা করেছেন এটা তো অনৈতিক কাজ করেছেন। একটা মানে ওনার আনিস আলমগীরের বিরুদ্ধে সাংবাদিক কথা বলার অপরাধে
ওনার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে এবং সেটাকে সন্ত্রাস বিরোধী মামলা করা হয়েছে, সেটা বোঝাই যায়। আরও অনেক জায়গায় আসিফ নজরুলের বিরুদ্ধে আরও বড় একটা অভিযোগ হলো যে উনি ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আইন মন্ত্রণালয়ে থাকার কারণে সাব রেজিস্ট্রার পদে উনি যে বদলিগুলি করেছেন, এই এক একটা বদলিতে 50 লাখ 80 লাখ 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু লেনদেন হয়ে থাকে এবং ওনার আমলে এইগুলি সবগুলি সাব রেজিস্ট্রার কিন্তু উনি বদলি করেছেন এবং এই বদলির মাধ্যমে উনি টাকা হাতে নিয়েছেন বলে অভিযোগ এসেছে। এটা কিন্তু অভিযোগ সব, এই অভিযোগগুলো দুদকে জমা পড়েছে। এখানে দুদকে অভিযোগ আরও জমা পড়েছে কার বিরুদ্ধে? সৈয়দা রিজওয়ানা হাসান, এই যে পরিবেশ মন্ত্রণালয়ে ছিলেন, যিনি একসময় খুব বড় বড় ডায়লগ দিয়ে বলেছিলেন যে 52 বছর রাজনীতিবিদরা কিছু করতে পারে না, এবার তাদেরকে আসতে হয়েছিল। তো উনি তো বিশাল একটা প্রতিভার লোক, ওনার বিরুদ্ধে কমপক্ষে 8টা অভিযোগ জমা পড়েছে এবং ওনার উপরে তো আরও অনেক কিছু আছে। ওনার স্বামীর ব্যাপারে তো অনেক অভিযোগ আগের থেকে আমরা জানতাম যে নসরুল হামিদ বিপুর সঙ্গে তাদের কি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এবং কীভাবে ওনারা বিপুর সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করেছেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, এগুলো তো আমরা মোটামুটি বিভিন্ন সময় শুনেছি। কিন্তু তার বাইরেও ওনার ব্যাপারে 8টা অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। দুদকের কাছে অভিযোগ এসেছে আপনার জ্বালানি উপদেষ্টা যিনি ছিলেন মোহাম্মদ ফাউজুল কবির খান, তার ব্যাপারেও বলা হচ্ছে তিনি নাকি সামিট গ্রুপ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। এই ধরনের অভিযোগ দুদকে জমা পড়েছে এবং বিভিন্ন বেসরকারি যে বিদ্যুৎ কোম্পানিগুলো আছে তাদের সঙ্গেও ওনার বেশ অবৈধ লেনদেন হয়েছে বলেও কিন্তু অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন নূরজাহান বেগম, এই নামে যে একজন ব্যক্তি ছিলেন এটাও তো জনগণ ভুলে গেছেন, যে উনি যে কী কাজ করেছেন কেউ জানে না। ওগুলো হলো ওনার অকর্মণ্যতার ব্যাপার। কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে বিভিন্ন হাসপাতালে কেনাকাটার অনিয়ম, তারপরে আপনার টেন্ডার জালিয়াতি, এই সমস্ত নিয়ে ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ হয়েছে কার নামে? যাকে আমরা আগে বলতাম যে উনি ছিলেন ডক্টর ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক ছিলেন, যিনি সেই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। অনেক অভিযোগ এসেছে, যে অভিযোগগুলির নামে এসেছে, বেনামে এসেছে। বেনামে অভিযোগই বেশি ছিল অন্যান্যদের বিরুদ্ধে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে তার ম্যাক্সিমাম অভিযোগ এসেছে নাম দিয়ে। এখানে তার নাম গোপন করার আর প্রয়োজন মনে করে নাই, মানে এত অকাট্য প্রমাণ সহ অভিযোগ এগুলি এসেছে যেগুলির মধ্যে তারা নাম সহ তারা অভিযোগ করেছে। এবং এখানে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এসেছে। ইদানিং দেখবেন উনি এনসিপির মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন। আমি বুঝতে পারি না এনসিপি কেন এই রকম একটা, মানে যার বিরুদ্ধে এত এত অভিযোগ আর দুর্নীতির অভিযোগ, তাকে কি করে মুখপাত্র বানায়, এটা আমার কাছে বোধগম্য নয়। আমার তো মনে হয় যে এই কারণে এই ওনার বদনামের ভাগ কিন্তু শেষ পর্যন্ত এনসিপিকে নিতে হতে পারে। কেন এনসিপি এগুলি করতেছে আমি জানি না, কারণ উনি যখন দুর্নীতিবান প্রমাণ হবে, দুর্নীতিবান বলে প্রমাণিত হবেন, তখন সেই দায় কিন্তু আসলে এনসিপির ঘাড়ে পড়বে। অনেকে তো এমন কথা বলেন যে তার টাকাতেই নাকি এনসিপি চলে, হতে পারে আমি জানি না। উনি শুনলাম সামনে নাকি মেয়রের নির্বাচন করবেন ঢাকা দক্ষিণে, সেটাও জনগণ দেখবে তাকে কীভাবে করবে, কিন্তু তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। প্রিয় দর্শক, আমরা জানি না এগুলি কি হবে, তবে আমরা আশা করব দুদক এই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখবে এবং দুর্নীতি সে যেই করুক, মানে ABCD, উচ্চপদস্থ, মধ্যপদস্থ না নিম্নপদস্থ না গরিব না ধনী না বিখ্যাত ব্যক্তি, রাজনৈতিক নেতায় যে হোক, সে দুর্নীতি এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। দুর্নীতির কোনো ছাড় নাই। যিনি দুর্নীতি এই দেশটাকে শেষ করে দিয়েছে, আজকে এই দেশটার যে দুরবস্থা কথা আমরা বলি, তার মূল কারণ হলো দুর্নীতি। আমরা শেখ হাসিনা সরকার আমলে দেখেছি কীভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, ব্যাংক লুট হয়ে গেছে। আমরা দেখেছি দুদক তখন কোনো ভূমিকা রাখে নাই। দুদককে নিয়ে মানুষ হাসাহাসি করতো, মানুষ বলতো দুদক কেবল দুর্বলের জন্য, দুদক কখনো সরকারের বিরুদ্ধে কিছু বলে না, এখনও তো তাই বলবে না। কিন্তু যে সরকার থেকে মাত্র ধরা নেমেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, আমরা আশা করব দুদক এগুলো খুব সিরিয়াসলি নেবে এবং চুল চেরা বিশ্লেষণ করবে। যদি এগুলো দুদক ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারে, কেবল তাহলেই আমরা বলবো যে না, দুদকের পক্ষে সম্ভব। আমি বর্তমান যে বিএনপি সরকার আছে তাদেরকেও বলবো, তাদেরকে আমি বলেছি বহুবার, যে আপনারা দুদকটাকে ঠিক করেন, দুর্নীতিকে থামান। দুর্নীতি হলো কি একদম ঘুণ পোকার মতো, একদম সরকারকে, দেশকে, জাতিকে ভেতর থেকে খেয়ে দেয়। এই জায়গাটা যদি থামাতে পারেন, আমরা হয়তো এই জাতি নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার স্বপ্ন দেখতে পারবো। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করব দুদক এদের ব্যাপারে কি ব্যবস্থা নেয় সেটা দেখার জন্য।